আপনার বাসায় কাজের মেয়েটির বয়স কত? আগে 12-13 বছরের হবে, সঠিক জানি না। তার সঙ্গে আপনার যৌন সম্পর্ক কতদিনের? ছি জানাব, মেয়েটা আমাকে চাচা ডাকে। দেখুন, এ দেশে প্রচুর চাচা আছে যারা নিকট এবং দূরের ভাগ্নীদের সঙ্গে যৌন সম্পর্ক করে। করিম: জি স্যার। সিগারেট খাবার অভ্যেস আছে? সিগারেট খাবেন? জি খাবো স্যার। জেলা সিগারেটের প্যাকেট গড়াদের ভেতর দিকে এগিয়ে দিতে দিতে বলল, প্যাকেটটা রেখে দিন। আগে শুক্রিয়া। রাতে কি খেতে ইচ্ছা করছে বলুন তো? করিম বলল, স্যার আজ কি ফাঁসি হবে? আব্দুল করিম বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে মোটামুটি নিশ্চিত হয়ে গেল রাত শেষ হলেই তার ফাঁসি হবে। ফাঁসিগুলো সাধারণত ফজরের আজানের আগে হয়। ফাঁসি হয়ে যাবার পর জল্লাদ অজু করে ফজরের নামাজ পড়ে। সেই হিসেবে আব্দুল করিমের হাতে মাত্র 10 ঘন্টা সময় আছে। জেলার নিজে এসেছেন, সেলের বাইরে দাঁড়িয়ে আছেন, তার হাতে সিগারেট। তিনি নার্ভাস ভঙ্গিতে সিগারেটে টান দিচ্ছেন। তিনি সরাসরি করিমের চোখের দিকে তাকাচ্ছেনও না। স্যার আজ কি ফাঁসি হবে? জেলা সাহেব অন্যদিকে তাকিয়ে বললেন, সেটা তো বলতে পারছি না। করিম বলল, না কি খেতে চাইছি জানতে চাচ্ছেন, এই জন্যই জিজ্ঞেস করছি স্যার। জেলা নিজেকে একটু সামলাতে সামলাতে বললেন, এই মানে ও অ্যাকচুয়ালি কিছু না, আসলে আমার স্ত্রী মাঝে মাঝে যাদের ফাঁসির হুকুম হয়েছে তাদের কিছু খাওয়াতে ইচ্ছা করে, এই জন্যই জিজ্ঞেস করছি। আচ্ছা স্যার, আলু ভাজি খেতে ইচ্ছা করছে। শুধু আলু ভাজি? জি স্যার, ওই আলু ভাজির সঙ্গে একটু শুকনা মরিচ ভাজি আর ওই 2 চামচ গাওয়া ঘি। মাছ মাংস কিছু না? স্যার যদি সম্ভব হয় একটু ওই ডিমওয়ালা শিঙি মাছের ঝোল। অবশ্যই সম্ভব হবে, কেন সম্ভব হবে না? কাউকে কিছু কি জানাতে হবে? আমাকে বলতে পারেন, আমি অবশ্যই জানাবো। আগে না স্যার, কাউকে কিছু জানাতে হবে না। আপনাকে আপনাকে অনেক মেহরবানি স্যার। ঠিক আছে, রাত 9টার মধ্যে খাবার চলে আসবে। জি শুক্রিয়া। জেলা সাহেব চলে গেছেন। সিগারেটের প্যাকেট হাতে নিয়ে আব্দুল করিম মেঝেতে পাতা কম্বলের বিছানায় পা ছড়িয়ে বসে আছে। সিগারেট সে এখনো ধরায়নি, তার সঙ্গে দেশলাই নেই। ফাঁসির আসামিদের দেশলাই লাইটার রাখতে দেয় না, তবে সিগারেট ধরানো এমন কোনো ব্যাপার না, গার্ডকে বললেই ধরিয়ে দেবে। প্যাকেটে সিগারেট আছে 18টা। 10 ঘন্টার জন্য 18টা সিগারেট। ঘন্টায় 2টো করে সিগারেট খাওয়া যাবে।
করিম বিছানা থেকে উঠে গড়ার ধরে দাঁড়ালো। গার্ড সঙ্গে সঙ্গে উপস্থিত। ফাঁসির আসামিকে শেষ সময় গার্ডরাও যথেষ্ট মায়া মমতা দেখায়। করিম বলল, একটা সিগারেট ধরাবো। গার্ডের কাছে লাইটার ছিল না। সে দৌড়ে কোত্থেকে একটা লাইটার নিয়ে এলো। করিম বলল, এখন বাংলা মাস কি জানেন? গার্ড বলল, আগে অগ্রহায়ণ মাস। গ্রামের দিকে অগ্রহায়ণ মাসে তীব্র শীত পড়ে। কাঁথায় মানে না এমন শীত। অথচ ঢাকা শহরে শীতই নেই। জেলখানায় শীত আরো কম। প্রায় 1.5 বছরের উপরে সে জেল হাজতে আছে। শীতকাল বলে যে একটা ঋতু আছে সে বুঝতেই পারেনি। জেলখানায় একটাই ঋতু, গরমকাল। গার্ড বলল, পান খাবেন? একটা পান এনে দি। করিম বলল, না না, এখন পান খাবো না, ভাত খাবার পরে খাবো। কোনো চিন্তা নেই, জর্দা দিয়ে ডাবল পান এনে দেবো। করিম বলল, আচ্ছা শুক্রিয়া। শুক্রিয়া বলাটা সে শিখেছে যমুনার কাছ থেকে। মুন্সিরা কথায় কথায় শুক্রিয়া বলে। তার স্ত্রী যমুনা কোনো মুন্সি মাওলানা বা কোনো মাওলানার ঘরের মেয়েও না। কার কাছ থেকে সে শুক্রিয়া বলা শিখেছিল কে জানে। একদিন করিম জিজ্ঞাসা করেছিল। যমুনা অন্যদিকে তাকিয়ে হাসতে হাসতে বলেছিল, বলবো না। বলবো না কথাটা বলাও একটা রোগ। কিছু জানতে চাইলেই বলতো, না না, বলবো না। একদিন দুপুরে বাসায় খেতে বসে দেখে এলাহি আয়োজন, পোলাও, কোরমা, খাসির রেজালা। অথচ ছুটির দিন বলে সে সকালে নিজেই বাজার করেছে, ট্যাংরা মাছ, কচুরলতি এবং ছোট চিংড়ি। করিম বিস্মিত হয়ে বলল, ব্যাপার কি? যমুনা যথারীতি অন্যদিকে মুখ ফিরিয়ে হাসতে হাসতে বলল, না না, বলবো না। ঘটনাটা কি সেটা রাতে জানা গেল। তাদের বিবাহ বার্ষিকী। করিম বিয়ের প্রথম বছরেই এই দিনটা ভুলে গেল। আফসোস। তাদের বিয়ে হয়েছিল পৌষ মাসে। নেত্রকোনার পৌষ মাসের শীত যে কি জিনিস, যারা সেই সময় নেত্রকোনায় যাবে না তারা কখনোই জানবে না। মেয়ের বাড়িতেই বাসর হলো। ফুল দিয়ে সাজানো পুরনো আমলের খাট। আয়োজনের কোনো কমতি নেই। তবে সমস্যা একটাই, গায়ে দেবার জন্য পাতলা ফুল তোলা একটা কাঁথা ছাড়া আর কিছুই নেই। যে দেশে ডাবল লেপে শীত মানে না, সেই দেশে নতুন জামাইকে দেওয়া হয়েছে পাতলা একটা কাঁথা। আচ্ছা, তোমার বাড়িতে লেপ নেই? যমুনা বলল, অবশ্যই আছে। বাপজানে বিয়ের জন্য শিমুল তোলার একটা নতুন ডাবল লেপ বানিয়েছে। তাহলে কাঁথা কেন? যমুনা আবার অন্যদিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, বলবো না। কাঁথা রহস্য জানা গেল অনেকদিন পর। পুরো ব্যাপারটা করেছেন যমুনার দাদি যান। তিনি নাতিন জামাইয়ের সঙ্গে সামান্য মশকরা করেছেন। বিয়ের প্রথম রাতে যে পুরুষের শীত লাগে সে নাকি পুরুষের জাতি না। যমুনা দাদিজান পরীক্ষা করে দেখেছেন করিম পুরুষের জাতে পড়ে কিনা। পরীক্ষায় করিম পাশ করতে পারেনি। শেষ রাতে
যমুনাকে লেপ আনতে বাড়ির ভেতরে যেতে হয়েছিল। করিম কাঁথা গায়ে দিয়ে থরথর করে কাঁপছে। এই দৃশ্য যমুনা মেনে নিতে পারেনি। আজ রাত শেষ হওয়ার আগেই করিমের ফাঁসি হবে তার স্ত্রীকে গলা টিপে খুন করার জন্য। অথচ খুনটা সে করেনি। ওই দিন দুপুরে তার প্রচণ্ড মাথা ধরল, কপালে হাত দিয়ে মনে হলো জ্বর আসছে। অফিস কামাই দেওয়ার তার স্বভাব না। জ্বর নিয়েই সে অপেক্ষা করতে লাগলো কখন 4টে বাজবে। এই সময় বাড়িওয়ালার বাসা থেকে তার কাছে একটা টেলিফোন এলো। বড় সাহেবের চেম্বারে গিয়ে টেলিফোন ধরতে হলো। করিমের খুবই সংকোচ লাগছিল, কারণ তার টেলিফোনে কর্মচারীদের কল এলে তিনি খুব রাগ করেন। তবে ভাগ্য ভালো, সেদিন বড় সাহেব অফিসে ছিলেন না। যমুনা টেলিফোনে ভীত গলায় বলল, এক্ষুনি কি বাসায় আসতে পারবে? করিম বলল, কেন, কি হয়েছে? যমুনা বলল, না না, এখন বলবো না, তুমি বাসায় আসো। কেন, কোনো সমস্যা? বলবো না বলছি তো, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। করিম সিঁড়ি থেকে 4 তলায় উঠল। অনেকক্ষণ কলিং বেল টিপল, কিন্তু কেউ দরজা খুলল না। সবসময় একবার কলিং বেল টিপলেই যমুনা ছুটতে এসে দরজা খুলত, কিন্তু আজ হলো না। করিম দরজায় ধাক্কা দিতে গিয়ে দেখে দরজা খোলা। সে ঘরে ঢুকল। শোবার ঘরে চাদর মুড়ি দিয়ে যমুনা শুয়ে আছে। তার ঠোঁটে রক্ত জমে কালো হয়ে আছে। কিছুক্ষণ সে হতবম্বের মতো যমুনার দিকে তাকিয়ে থাকলো। তারপর অতি দ্রুত সিঁড়ি দিয়ে নামল। দারোয়ান গেট খুলে দিল। সে দৌড়ে চলে গেল রাস্তায়। কোর্টে উকিল সাহেব তাকে অস্থির করে তুলেছেন। উকিল সাহেব হালকা পাতলা মানুষ, গায়ের রং গাউনের মতো কালো। তার দাঁত এবং চোখের সাদা অংশ অস্বাভাবিক সাদা, সব সময় ঝনঝন করছে। তার চোখে চশমা, কিন্তু প্রশ্ন করার সময় চশমাটা হাতে নিয়ে নেন। চশমার ডাঁট আঙুলের মতো করে তুলে প্রশ্ন করেন, আপনার বাসায় কাজের মেয়েটির বয়স কত? আগে 12-13 বছরের হবে, সঠিক জানি না। তার সঙ্গে আপনার যৌন সম্পর্ক কতদিনের? ছি জানাব, মেয়েটা আমাকে চাচা ডাকে। দেখুন, এ দেশে প্রচুর চাচা আছে যারা নিকট এবং দূরের ভাগ্নীদের সঙ্গে যৌন সম্পর্ক করে। কি করে না? জানাব, আমি জানি না। আপনাদের এই যৌন সম্পর্কের বিষয়টি আপনার স্ত্রী কখন জানতে পারেন? এই জাতীয় কোনো কিছুই হয় নাই। আপনার স্ত্রী কি অকারণেই আপনাকে সন্দেহ করতেন? না না, আমার বিষয়ে কখনোই ওর সন্দেহ ছিল না। ঘটনার আগের দিন আপনি কাজের মেয়েটিকে ছুটি দেন, সেটা কি হত্যাকাণ্ড ঘটানোর সুবিধা হয় এই কারণে? আরে, মেয়েটার বাবা অসুস্থ, সে দেশের বাড়িতে যাবে এই কারণেই ছুটি চেয়েছিল। আমার স্ত্রী তাকে ছুটি দিয়েছিলেন, আমি না। উকিল সাহেব বললেন,
আপনার স্ত্রীকে তো আর আদালতে এনে জিজ্ঞাসা করা যাবে না কে ছুটি দিয়েছে কে না। এটাই সমস্যা, সমস্যা না? জি জনাব। উকিল সাহেব এই পর্যায়ে জজ সাহেবের দিকে তাকিয়ে বললেন, জনাব, পুলিশ জাহেদা নামের এই মেয়েটাকে শ্যামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে। সে বলেছে সে কখনো ছুটি চায়নি, তাকে হঠাৎ ছুটি দেওয়া হয়। মেয়েটি ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে জনাব যে আসামির সঙ্গে সে শারীরিক সম্পর্কে ছিল। আমরা যথাসময় মেয়েটিকে উপস্থিত করব। এখন আমরা আসামির কাছে ফিরে যাই। আপনি বলতে চাচ্ছেন যে আপনি ঘরে ঢুকে দেখেন যে আপনার স্ত্রী খুন হয়েছে? জি। এত বড় একটা ঘটনা ঘটার পর আপনার উচিত ছিল প্রতিবেশীদের জানানো, তা না করে আপনি বাড়ি থেকে পালিয়ে গেলেন। রাত 3টের সময় পুলিশ আপনাকে কমলাপুর স্টেশন থেকে গ্রেপ্তার করে, এটা কি সত্যি? জি জনাব, এটা সত্যি। তাহলে আমরা ধরে নিতেই পারি ডাকাতির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়নি। আমার যুক্তি কি ঠিক লাগছে আপনার? জি। আপনার স্ত্রী যমুনার পোস্টমর্টম করা হয়েছে। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল এমন কোনো আলামত পাওয়াই যায়নি। হত্যাকারী টাকা পয়সার লোভেও হত্যা করেনি, আবার ধর্ষণের জন্যও হত্যা করেনি। তার মোটিভ ছিল সম্পূর্ণ আলাদা। হত্যাকাণ্ডের পর আপনি কমলাপুর স্টেশনে বসে কি করছিলেন? জানি না। কেন জানবেন না? আপনার পকেটে তো বাহাদুরাবাদ ঘাটের একটা টিকিট পাওয়া গেছে। টিকিটটা কাটা হয়েছে মনমোহন সিং পর্যন্ত। আমি কি ভুল বলছি? জি না জনাব। তো আপনি কি পালিয়ে যেতে চেয়েছিলেন? জি না জনাব। তাহলে মনমোহন সিং এর জন্য টিকিট কেন কেটেছিলেন? রিল্যাক্স করতে যাওয়ার জন্য? উকিল সাহেবের কথায় করিম আহত হয়েছে, কিন্তু রাগ করেনি, মনে কষ্ট পায়নি। উনি ওনার কাজ করেছেন, অপরাধী ধরবেন, তার যেন কঠিন শাস্তি হয় সেই ব্যবস্থাই করবেন। এই কারণেই তো তাকে টাকা দিয়ে রাখা হয়েছে। করিম মনে মনে কষ্ট পেয়েছে জাহেদার কথায়। মেয়েটারে এত স্নেহ করতেন, মা ডাকতেন, এই নিয়ে যমুনা কত রাগ করত। আচ্ছা, কাজের মেয়েকে মা ডাকো কেন? নাম ধরে ডাকো। বেশি আদর করলে এরা মাথায় ওঠে। কি যাতা বলছো? বাচ্চা মেয়ে কত কাজ করে বলো তো। মেয়েটাকে একটু স্নেহ করি। সেই মেয়ে এজলাসে উঠে এটা কি করলো? লজ্জায় করিমের মাথা কাটা যাবার মতো অবস্থা। তুমি ওনাকে চেনো? আগে চিনি। ওনার নাম বলো। আব্দুল করিম। ওনার বাসায় তুমি কতদিন ধরে আছো? আগে 1 বছর। তোমাকে নিয়ে কি ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া হতো? হ্যাঁ। না, পরিষ্কার করে বলো, প্রায় ঝগড়া হতো? জি হতো। ওনার স্ত্রী কি তোমায় সন্দেহ করতো ওনার সাথে তোমার খারাপ সম্পর্ক আছে? করিমের উকিল এই পর্যায়ে বললেন, না না, জেরা ঠিক হচ্ছে না, সাক্ষীর মুখে তুলে দেওয়া হচ্ছে। তার উত্তরে উকিল সাহেব বললেন, দেখুন,
কিছু কিছু কথা মুখে তুলে দিতেই হবে। ও একটা বাচ্চা মেয়ে, সে নিজের থেকে গড়গড় করে কোনো নোংরা কথা বলতে পারে? হ্যাঁ, বলতে পারে না। করিমের খুব ইচ্ছা করছিল মেয়েটাকে বলে, মাগো, এই মিথ্যে কথাগুলো তুমি কেন বলছো? কিন্তু জিজ্ঞাসা করা হয়নি। মেয়েটার মিথ্যে কথা বলার একটা কারণ করিম অনেক পরে বের করেছে। মেয়েটার ধারণা করিম যমুনাকে খুন করেছে। মেয়েটা চাচ্ছে করিমের কঠিন শাস্তি হোক। রাত 9টা। জেলা সাহেবের বাসা থেকে টিফিন ক্যারিয়ার করে খাবার এসেছে। করিম যা যা বলেছে সবই এসেছে। করিম আগ্রহ করে খেতে বসল। আলু ভাজি, ডিমওয়ালা শিং মাছ তার পছন্দের খাবার তা কিন্তু না, যমুনার পছন্দের খাবার। সে তাকে বলেছে বেহেশাতে সে আল্লাপাকের কাছে এই খাবারই 2 বেলা খেতে চাইবে। করিম বলেছিল, দেখো, বেহেশাতে তুমি আলু ভাজি পেতে পারো, কিন্তু শিং মাছের ঝোল পাবে না। যমুনা বলল, আচ্ছা, কেন পাবো না? করিম বলল, শিং মাছের তো প্রাণ আছে, তাই শিং মাছের ঝোল রাঁধতে হলে তো তার প্রাণ নষ্ট করতে হবে, আর বেহেশাতের মতো জায়গা তো কোনো প্রাণ নষ্ট করা যাবে না। আচ্ছা, তোমাকে কে বলেছে? কেউ বলেনি, আমিই চিন্তা করে বের করেছি। যমুনা মুগ্ধ গলায় বলল, আমার কেন যেন মনে হচ্ছে তোমার কথাই ঠিক। কাজে শিং মাছ যা খাবার আমি এই দুনিয়াতেই খেয়ে যাব। তুমি বরং একটা কাজ করবে, সপ্তাহে 1 দিন করে অবশ্যই আমার জন্য শিং মাছ কিনে আনবে। গার্ড জর্দা দিয়ে পান এনেছে। পানটা খেতে করিমের খুব ভালোই লাগলো। সে নিজেই একটা সিগারেট ধরালো, গার্ডকেও একটা দিল। গার্ড বলল, ভাই সাহেব, মনে সাহস রাখবেন। করিম বলল, রাখবো, সাহস রাখার চেষ্টা করব, পারবো কিনা জানি না। আচ্ছা ভাই, আমাকে যে ফাঁসি দেবে তার নামটা কি তুমি জানো? গার্ড বলল, 2 ভাই আছে, যাবজ্জীবন হয়েছে, তারাই ফাঁসি দেয়। এক ভাইয়ের নাম রমজান আর আরেক ভাইয়ের নাম আলী। 2 ভাই এখানেই আছে। কে ফাঁসি দেবে জানি না। কে ফাঁসি দেবে জানলে ভালো হতো। কেন? না, কিছু না, মানে একজন নিরাপরাধ মানুষের ফাঁসি দেওয়ার কারণে তার তো পাপ হবে। সেই পাপ যেন না হয় তার জন্য দোয়া করা দরকার। সে তো আর জানে না আমি নির্দোষ। গার্ড বলল, ফাঁসির সব আসামিই বলে সে নির্দোষ। যখন ফাঁসি দেওয়ার জন্য কালো টুপি পরিয়ে দিয়ে তার মুখ ঢেকে দেয়, তখনই সে বোঝে সে নির্দোষ নয়। অনেকেই তো চিৎকার করে বলে, আমি দোষ করেছি, আল্লাহ পাক আমায় ক্ষমা করো। ভাই সাহেব, আপনি কি আরেকটা পান খাবেন? এনে দেব? দেন, আপনার অনেক মেহেরবানি। ভাই সাহেব, কোরআন মজিদ পড়বেন? না, আমি আরবি পড়তে জানি না। সিগারেট লাগবে? সিগারেট আছে, লাগবে না। আসলে সিগারেট খাবার অভ্যাসটাও আমার নেই, ওই জেলা সাহেব দিয়েছেন বলে তাই খাচ্ছি।
দ্বিতীয় পানে জর্দা বেশি ছিল। খাওয়ার পর করিমের মাথা ঘুরতে লাগলো। কাঁচা সুপারির পান খেয়ে যমুনারও একবার এরকম হয়েছিল। মাথা ঘুরে বিছানায় পড়ে গেল, ঘামে শরীর গেল ভিজে। যমুনা বলল, হে শোনো, আমি মারা যাচ্ছি। তুমি আমার হাত ধরে বসে থাকো, তুমি নড়বে না, খবরদার তুমি নড়বে না। আহারে, কি ছেলে মানুষই! মানুষ কি এত সহজে মরে? মানুষের মৃত্যু কঠিন ব্যাপার, অনেক আয়োজন লাগে। ভোরবেলায় করিমের মৃত্যু হবে, অনেক আয়োজন লাগবে, অনেক চিন্তার বিষয়ও আছে। করিম রাত 11টার দিকে ঘুমোতে গেল। সে জানে ঘুম আসবে না, তারপরেও সময়টা তো পার করতে হবে। যমুনার কথা চিন্তা করলে সময়টা সুন্দর পার হয়ে যাবে। চিন্তা করার আরো কত কি আছে, কত ঘটনা। একবার সে যমুনাকে নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছে। হঠাৎ শোনে যমুনা রাগ করে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কি কারণে রাগ করেছে তা জানা যাচ্ছে না। দুপুরে সে কিছু খেলো না, রাতেও না। যমুনার মা শুরু করলেন কান্না। এতদিন পর মেয়ে এসেছে, খাওয়া দাওয়ার কত আয়োজন, অথচ মেয়ে উপোস। তিনি বারবার বলছেন, মারে, আমি একটা ভুল করে ফেলেছি, মানুষ কি ভুল করে না বল? তামাশা করে একটা কথা বললাম, মাফ করে দে মা। যমুনা ঘাড় শক্ত করে বলল, আমি মাফ করব না, কাল সকালেই আমি চলে যাব। লোকজনের অনুরোধ, চোখের জল কিছুই কাজ করল না। রাগের ঘটনাটা করিম জেনেছে অনেক দিন পর। তার শাশুড়ি নাকি বলেছিলেন যমুনার জামাইটা বড়ই বোকা। আচ্ছা, এইটা রাগ করার বিষয়? সে যে বোকা এটা তো সত্যি। শাশুড়ি মা তো একটা সত্যি কথাই বলেছিলেন, এই নিয়ে কোনো মেয়ে এত রাগ করে? করিম ভেবেছিল তার ঘুম আসবে না। বিছানায় শোয়ার কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। গভীর গাঢ় ঘুম। ঘুম ভাঙল জেলখানার মাওলানা সাহেব যখন তাকে ডেকে তুললেন। তাকে গোসল দেওয়া হবে, তওবা পড়ানো হবে। মাওলানা সাহেব জেলখানায় পরিষ্কার পায়জামার ফতুয়া নিয়ে এসেছেন। এই কাপড় পরেই তার যাত্রা। করিম বলল, মাওলানা সাহেব, একটা প্রশ্ন ছিল। বলেন, কি প্রশ্ন? আচ্ছা, বেহেশা থেকে শিং মাছের ঝোল পাওয়া যাবে? মাওলানা সাহেব প্রশ্ন শুনে বিস্মিত হলেন না। ফাঁসির আসামি তওবা পড়ানোর আগে অনেক উদ্ভট কথা বলে। মাওলানা বললেন, বেহেশাতে মানুষ যে খানায় খেতে চাইবে তাই দেওয়া হবে। সেই খানার স্বাদ হবে পৃথিবীর সমস্ত খানার স্বাদের চেয়েও 1000 গুণ বেশি স্বাদের। বলেন সুবহানাল্লাহ। করিম বলল, সুবহানাল্লাহ। করিমকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দুজন পুলিশ দুদিক থেকে তাকে ধরে রেখেছে। তার হাত পেছন দিক থেকে বাঁধা। তার প্রয়োজন ছিল না। করিম কোনো হইচই করছে না। জেলা সাহেব তার সঙ্গে সঙ্গে হাঁটছেন। করিম তার দিকে তাকিয়ে বলল, স্যার, যে আমার ফাঁসি দেবে তার নামটা কি বলবেন? কি হবে নাম জেনে? কৌতূহল স্যার, আর কিছু না। তার নাম রমজান, রমজান মিয়া। স্যার, নামটা বলার জন্য শুক্রিয়া স্যার। করিমের মনে পড়ল তার ফ্ল্যাট বাড়ির দারোয়ানের নামও রমজান মিয়া। অতি বিনয়ী, বিশাল শরীর,
সেই তুলনায় মাথাটা ছোট, কথা বলতো মাটির দিকে তাকিয়ে। হাতের বিড়ি অদ্ভুত কায়দায় লুকিয়ে ফেলত। সবার সঙ্গেই দু একটা কথা বলতো সে। স্যার ভালো আছেন? কি বাজার করছেন? ইলিশ মাছ? দাম কত নিল স্যার? আর মাছ খাওয়া হবে না বুঝলেন স্যার, খানা খাদ্য দেশ থেকে উঠে যাবে, মাটি খেয়ে থাকতে হবে। করিম ভেবে পেল না এত মানুষ থাকতে মৃত্যুর আগে রমজান মিয়ার কথাই তার মনে পড়ছে কেন। কাঠের পাটাতনে করিমকে দাঁড় করানো হয়েছে। মচমচ শব্দ হচ্ছে, শব্দটা অদ্ভুত লাগছে। করিমের মাথায় কালো টুপি পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে যমুনার রহস্য ভেদ করল। দারোয়ান রমজান মিয়া সব সময় তার সঙ্গে অনেক কথা বলে, কিন্তু যমুনার মৃত্যুর দিন সে পাগলের মতো ছুটে বের হচ্ছে। রমজান মিয়া গেট খুলে দিল, একটা কথাও বলল না। যমুনা বলেছিল, এই শোনো, ওই ফুলিকে না আমি আর রাখবো না, বিদায় করে দেবো। তুমি জানো ও প্রায় দারোয়ানটার সাথে কথা বলতে যায়। করিম বলেছিল, থাক না, আরে রমজান মিয়াই তো দেশের বাড়ি থেকে মেয়েটাকে নিয়ে এসেছে, ওর আপনার লোক। ফুলি দারোয়ানের কাছ থেকে যখন ফিরে আসতো তখন তার গায়ে থাকে বিড়ির গন্ধ। করিম যমুনার গায়ের উপর থেকে যখন চাদরটা সরিয়েছিল তখনও কড়া বিড়ির গন্ধ পেয়েছিল। রমজানের হাতের বিড়ির গন্ধ লেগেছিল যমুনার গায়ে। কত সহজ সমাধান। করিম বিড়ির গন্ধ আবার পাচ্ছে। সে প্রাণপণ চেষ্টা করছে যমুনার চুলের ওই মিষ্টি গন্ধটা মনে করতে। মৃত্যুর সময় যমুনার চুলের ওই মায়াবী গন্ধটা একবার যদি মনে পড়ত। বিড়ির এই উৎকট গন্ধ এসে সব যেন এলোমেলো করে দিচ্ছে। জেলার সাহেব হাতের ইশারায় ফাঁসি কার্যকর করার সিগন্যাল দিলেন।